দল মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসায় সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের কাছে দেয়া সরকারের অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসকদের আন্তরিকতার সাথে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, সুশাসনই সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। জনগণ যাতে সরকারের প্রতিটি কাজের সুফল পায় তা নিশ্চিত করার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে জেলা প্রশাসকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নীতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে মাঠ প্রশাসন। সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রতি বছর অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন। অঙ্গীকারবদ্ধ সচিবালয় থেকে পায়ে হেঁটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনব্যাপী সম্মেলনে 56 মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা জেলা প্রশাসকদের নিজ দপ্তর সংশ্লিষ্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারলে জনরায় প্রতিফলিত হয়, যা 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে। জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের অঙ্গীকার বাস্তবায়নই হবে জেলা প্রশাসকদের প্রধান দায়িত্ব। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। অপরদিকে যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। তারেক রহমান বলেন, ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান। প্রধানমন্ত্রী বলেন, ন্যায় বিচার প্রাপ্তি ও সরকারি সেবা হয়রানিমুক্ত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি, যাতে করে জনগণ সময় মতন সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত যে সুফল সেটি লাভ করতে পারে। জনপ্রশাসনের কার্যক্রমকে দক্ষ, স্বচ্ছ ও যোগ্য করে গড়ে তুলতে সরকার আন্তরিক উল্লেখ করে তারেক রহমান বলেন, মাঠ পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যই হবে বড় শক্তি। জাতীয় স্বার্থে সরকারের নীতি সবার আগে বাংলাদেশ। সহযোগিতা। সরকার নিজের সিদ্ধান্তে চলছে না, আবার এই সরকারকে কে চালাচ্ছে তাও বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। সকাল 10টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী সেশন। স্বাগত বক্তব্যে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার রাষ্ট্রের সংস্কার প্রশ্নে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার তাগিদ দেন বিশ্লেষকরা। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয় সেজন্য নির্বাচনটাকে মেনে নিয়েছে এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে, পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নেই। আমরা তাদেরকে আহ্বান করব
যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। আপনারা তো সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য, বিচারপতিতে নিয়োগের জন্য বা মানবাধিকার কমিশন দুদক বা গ্রুপ এই বিষয়ে যে অধ্যাদেশগুলো আছে সেখানে যদি কোনো একটা বিশেষ ধারায় যদি আপনাদের কোনো সংশোধনী প্রয়োজন বলে করতেন, তাহলে সেই ধারায় সংশোধনী নিয়ে এসে আপনারা সেটাকে পাশ করতে পারতেন, সেই সুযোগ তো আপনাদের হাতে ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। আসন্ন ঈদে চাহিদার চেয়েও 22 লাখ কোরবানির পশু বেশি আছে বলে জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানান, দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে 1,23 লাখ, যদিও এবার পশুর লালন পালন কমেছে 1 লাখের বেশি। মন্ত্রী জানান, ভারতীয় গরু আসা ঠেকাতে বন্ধ করে দেয়া হচ্ছে সীমান্ত হাট, চাঁদাবাজি করতে দেওয়া হবে না পশুবাহী গাড়িতে। এবার ঢাকা উত্তর সিটিতে 16টি এবং দক্ষিণ সিটিতে 11টি হাট বসবে বলেও জানান মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনীতির সাথে কোরবানির সম্পর্ক রয়েছে। মানুষের হাতে টাকা থাকলে কোরবানির সংখ্যা বাড়ে, না থাকলে কমে, এমন ধারণা দিয়ে গবেষকরা বলছেন, গত বছর আর্থিক মন্দায় কোরবানির সংখ্যা কমে 91 লাখে নেমেছিল, ফলে উদ্বৃত্ত ছিল 33 লাখ পশু। সে অবস্থা বদলেছে বলে মনে করছেন প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান, এবার দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে 1,23 লাখ, চাহিদা 1,01 লাখ। খামারিরা যাতে ন্যায্য মূল্য পান সেজন্য ভারত থেকে গরু আসা একেবারে বন্ধ করা হচ্ছে। আমার নিজেরও খামার আছে, সো আমি আশা করি ভালো কিছু পয়সা পাবো। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। বরাবরের মতো এবারও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, পশুবাহী গাড়িতে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না, হাটে ঢুকতে দেয়া হবে না মোটা তাজা করা কোনো পশু। এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা, ড্রাগ মুক্ত করা, যতক্ষণ পর্যন্ত এটা মুক্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষের স্বস্তি দিতে পারবে না, মানুষকে সুন্দর জীবন দিতে পারবে না। এটাই সরকারের প্রথম এবং প্রধান। আমি 1-2 বলি নাই, ক খ। গত কয়েক বছর ধরে পানির দরে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। মন্ত্রীকে প্রশ্ন করা হয়, জুতার দাম বাড়লেও চামড়ার দাম কেন কমছে? জুতা আর চামড়া এটা টোটালি ভিন্ন জগৎ। মানুষ মনে করে জিনিসটা এক না, একেবারে টোটালি ভিন্ন জগৎ। জুতার জগৎ একটা, চামড়ার জগৎ আর একটা। এটা অনেক বড় ব্যাপার। আপনি যদি এই সেক্টর সম্পর্কে জানতে চান, আইসেন, আমার অভিজ্ঞতা প্রায় 40 বছরের, আপনাকে 4 ঘন্টা লাগবে আমাকে বুঝাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টি এবং দক্ষিণ সিটিতে 11টি হাট বসবে বলেও জানান তিনি। খামারে কিংবা অনলাইনে পশু বিক্রি করলে দিতে হবে না হাসিল। ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘন করলে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে স্বয়ংক্রিয় মামলা দেবে পুলিশ। এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, আইন ভাঙার নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধ হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এদিকে অবৈধ অস্ত্রধারী এবং মাদক কারবারি গডফাদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নগর জুড়ে যানজটের অন্যতম বড় কারণ ট্রাফিক আইন না মানা এবং অবৈধ পার্কিং। সড়কে গাড়ির চাপ বেশি থাকায় অনেক ক্ষেত্রে আইন প্রয়োগকারীরা যানবাহনকে আইনের আওতায় আনতে না পারায় নিয়মে আসছে না চালকরা। তাই এবার স্বয়ংক্রিয় নোটিশ ও মামলা দেওয়ার কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। কোনো যানবাহন আইন ভঙ্গ করলে বা অবৈধ পার্কিং করলে ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে ডাকযোগে ঠিকানায় পাঠানো হবে নোটিশ। এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, নোটিশ পেয়ে সশরীরে হাজিরা দিয়ে দিতে হবে জরিমানা। এদিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার জানিয়েছেন, চাঁদাবাজি ও অপরাধ দমনে নগর জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে,
বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। আসামিদের লিস্ট আমাদের 3 সংস্থার কাছে আছে। চাঁদাবাজির স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো, সে যদি দিনাজপুর রংপুর চলে যায় সেখান থেকেও ধরে নিয়ে আসবো। ওদের পাওয়ার কোনো উপায় নেই। অপরাধ ও সন্ত্রাস দমনে নগরবাসীর সহযোগিতাও চান ডিএমপি কমিশনার। সপ্তাহে প্রতি বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের 2 বিভাগেই এখন থেকে সপ্তাহে 5 দিন শারীরিক উপস্থিতিতে চলবে বিচারিক কার্যক্রম। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে গত 19 এপ্রিল থেকে সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ শুরু হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীদের একাংশ।